ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, জন্মাষ্টমী শুভেচ্ছা নিয়ে আজকে তোমাদের জন্য অনেক ফুটবলের খবর নিয়ে এসেছি। ভারতীয় ফুটবলের দলবদল থেকে মোহনবাগান খেলতে নামছে আগামীকাল ডুরান্ড সেমিফাইনাল, তো সেই ম্যাচ নিয়েও কিছু বিশ্লেষণ করব। এছাড়া কিন্তু ভারতীয় অনূর্ধ্ব 20 দল সাব কাপ সেমিফাইনাল খেলতে নেমেছিল, সেই ম্যাচের রেজাল্ট কী হলো আর অনেক খবর নিয়ে কিন্তু আজ তোমাদের কাছে চলে এসেছি। তার আগে বলবো যে সব খবর তোমরা জানবে তো আমার চ্যানেলকে একটু বেশি করে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো দেখে নেই আজকে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে। তো প্রথমেই আসি ডুরান্ড কাপের খবরে। আর ডুরান্ড কাপ সেমিফাইনালে আজ কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড মুখোমুখি ছিল লাজং এফসির সাথে, আর শিলংয়ে এই ম্যাচ ছিল তোমরা জানো। আর এই সেমিফাইনাল ম্যাচে কিন্তু বলা হচ্ছিল এটা নর্থ ইস্ট ডার্বি, আর এই ম্যাচেই আজকে নর্থ ইস্ট ইউনাইটেড 3-0 গোলে হারিয়ে দিয়েছে লাজং এফসিকে। সারা ম্যাচে লাজং এফসিকে কিন্তু একেবারে দাঁড়াতেই দেয়নি নর্থ ইস্ট ইউনাইটেড, এবং এই 3-0 গোলে হারিয়ে দিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল। এবার একটু মোহনবাগান সুপার জায়েন্টের খবর আসে। আর মোহনবাগান সুপার জায়েন্ট আগামীকাল ডুরান্ড কাপ সেমিফাইনাল খেলতে নামছে যুবভারতী ক্রীড়াঙ্গনে, তোমরা জানো। আর তাদের প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। তো বেঙ্গালুরু এফসি কিন্তু দল হিসেবে যথেষ্ট কঠিন। গত ম্যাচে কিন্তু তারা কেরালা ব্লাস্টার্সের মতন একটা হেভিওয়েট দলকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। এবার তাদের সামনে মোহনবাগান সুপার জায়েন্ট। আর মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু এই ম্যাচে খেলার আগে তাদের ডিফেন্স লাইন নিয়ে যথেষ্ট চিন্তিত, কেননা আগের ম্যাচে অ্যালবার্টো রড্রিগেজের পারফরমেন্স কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তো সেই কারণে তাদের কিন্তু ডিফেন্স লাইন নিয়ে যথেষ্ট চিন্তিত। তবে আগামীকাল ম্যাচে সম্ভবত 2 বিদেশি ডিফেন্ডার নিয়ে নামতে চলেছে মোহনবাগান, এবং মিডফিল্ডে হয়তো গ্রেগ স্টুয়ার্ডি শুরু করে পরে ম্যাচ যত এইভাবে খেলা বুঝে পেত্রাতোসকে হয়তো নিয়ে আসা হবে। তবে মোহনবাগানের স্বস্তির খবর, কামিংস গোলের মধ্যে থাকা, পিছিয়ে থেকে ম্যাচ লিড নিয়ে আবার পিছিয়ে গিয়ে ম্যাচে গোল শোধ করেছে মোহনবাগান আগের ম্যাচে। তো এই ব্যাপারটা একটা কিন্তু মোহনবাগানের দিককে ভালো, যে মোহনবাগান গোল খেলে গোল করতে পারছে, এটা কিন্তু খুব ভালো একটা সাইন যে কোনো দলের কাছে। তো মোহনবাগান দলের ক্ষেত্রে সেটাই প্রযোজ্য বলা যায়। আর মোহনবাগান কিন্তু আগামীকাল তাদের যে টিম আছে মোটামুটি সেই টিমই আগামীকাল খেলাবে। আর কোচ হোসে মলিনা কিন্তু চাইছে যে এই ম্যাচটা 90 মিনিটেই শেষ করে দিতে, কারণ টাই ব্রেকারে যাওয়ার রিস্ক কিন্তু মলিনা নিতে চাইছে না। অপরদিকে মোহনবাগান সমর্থকদেরকে বলে রাখি, কালকে যারা মাঠে যাবে তাদের কিন্তু কোনো রকমের টিফো, ড্রাম, মোমবাতি বা কোনো রকমের যে স্মোক বাজিগুলো হয় সেইগুলো কিন্তু কোনো রকমে অ্যালাউ না। তো এইসব কিন্তু কালকে কেউ নিয়ে যেও না, কেননা কালকে নিয়ে গেলে কালকে কিন্তু এইসব নিয়ে মাঠে ঢুকতে দেওয়া হবে না নিরাপত্তার খাতিরের জন্য। তো সেই জন্য কিন্তু এইসব একেবারেই কালকে বন্ধ। তো যাই হোক, কালকে মোহনবাগান অবশ্যই কালকে খেলতে নামবে। আর আমরা আশা করবো কালকে মোহনবাগান ম্যাচ জিতে কলকাতার দল হিসেবে ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের সামনেই খেলবে আগামী 31শে আগস্ট। অন্যদিকে নেপালের ললিতপুরে অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব 20 সাব কাপ, আর সেখানে কিন্তু বাঙালি কোচ রঞ্জন চৌধুরী প্রশিক্ষাধীন ভারতীয় দল কিন্তু খেলতে গেছিল, এবং আজ সেমিফাইনালে তাদের খেলা ছিল বাংলাদেশের কাছে। আর সেখানে কিন্তু আজকে বাংলাদেশের কাছে ভারত হেরে গেছে ট্রাইব্রেকার, এবং ম্যাচের নির্ধারিত সময় রেজাল্ট ছিল 1-1। প্রথমার্ধে 36 মিনিটে আসাদুর মোল্লা বাংলাদেশকে এগিয়ে দেয় 1-0 গোলে। দ্বিতীয়ার্ধে 75 মিনিটে কিন্তু ভারত গোল শোধ করে দেয় রিকি মেইতি। কিন্তু এরপর ভারত আর কোনো গোল করতে পারেনি, অনেক আক্রমণ করলো। ম্যাচ যখন ট্রাইব্রেকারে যায় তখন কিন্তু বাংলাদেশের গোলকিপার 2টো বল সেভ করে দেয়, যার ফলে বাংলাদেশ একটা কিক বাকি থাকতে কিন্তু ম্যাচ জিতে নেয়। এটা কিন্তু ভারতীয় ফুটবলের একটা লজ্জার দিন বলা যায় বা লজ্জার হার বলা যায়, কেন রঞ্জন চৌধুরী প্রশিক্ষাধীন ভারতীয় দলে বাঙালি ফুটবলার বলতে একমাত্র মনিরুল মোল্লা ছিল। একাধিক মণিপুরের ফুটবলার নেওয়া হয়েছিল, যেখানে রেনেডি সিং এর ফুটবল একাডেমির ফুটবলাররাও ছিল। কেন এত বেশি করে নর্থ ইস্টের ফুটবলার নেওয়া হয়েছে? বাঙালি ভালো ফুটবলার থাকা সত্ত্বেও কিন্তু নেওয়া হয়নি, বাঙালি কোচ থাকার পরেও। এবং এছাড়া কিন্তু এই ম্যাচে ভারতের ফুটবলাররা কিন্তু সেভাবে ফুটবলই খেলতে পারেনি, কারণ পুরো টুর্নামেন্টই আমরা দেখেছি যে ভুটানকে কোনো মতে 1-0 গোলে হারিয়েছিল। দুর্বল ভুটান তোমরা জানো, একেবারে বিশ্ব ফুটবলের পেছন দিকে থাকা। তারপরে মালদ্বীপকে কোনো রকমের ইনজুরি টাইমের গোলে হারিয়ে কিন্তু সেমিফাইনালে গেছিলো। সেখানে বাংলাদেশের কাছে হার মানতে হলো ভারতীয় ফুটবল দলকে। এই ম্যাচে রাইট ব্যাক যিনি খেলছিলেন ভারতীয় দলে, সেই ফুটবলারের দোষে কিন্তু প্রথম গোল খায়। একটা ইজি বল, যে বলটা অনায়াসে ক্লিয়ার করা যায় সেই বলটা ক্লিয়ারই করতে পারেনি। তো এমন ফুটবলার কেন জাতীয় দলে নেওয়া হচ্ছে, কিসের তাগিদে এত নর্থ ইস্টের ফুটবলার নেওয়া হচ্ছে, আমার কিন্তু মাথায় ঢোকে না। তো যাই হোক, নর্থ ইস্ট ফুটবলারদেরকে নিয়ে যতটা বোঝাতে চাইছে যে ভারতীয় ফুটবল নর্থ ইস্ট ফুটবলারদেরই দাপট, কিন্তু তাদের কিন্তু পারফরমেন্স সেই কথা বলছে না। অনূর্ধ্ব 17 দলেও তাই, 17 দল নিয়ে ভারত ইন্দোনেশিয়ায় গেছে, আর সেখানে কিন্তু গতকাল ইন্দোনেশিয়ার অনূর্ধ্ব 17 দলের কাছে 3-0 গোলে হেরে গেছে। আর আজকে তো ভারত বাংলাদেশের মতন টিমের কাছে হেরে যাচ্ছে। তো এদের ভবিষ্যৎ কি? ভারতীয় ফুটবল ফেডারেশনের চেয়ারে যারা বসে আছে
তাদের চিন্তাভাবনা কি তারা আগেতেও ভারতীয় ফুটবল নিয়ে কি সেভাবে চিন্তাভাবনাটা করে, নাকি জাস্ট একটা টিম পাঠানোর হয় পাঠিয়ে দেয়? ভারতীয় ফুটবলে একটা সময় যেসব ফিউচার ফুটবলার ছিল, জিকসন সিং, আনোয়ারদের মতন ফুটবলার, ধীরাজ সিং, তো এদের যে সময়টা ছিল সেই সময়টা ভারতীয় ফুটবলের অনূর্ধ্ব-20 দল তারা কিন্তু আর্জেন্টিনার জাতীয় দলকে হারিয়েছিল। আর আজকে ভারতীয় অনূর্ধ্ব-20 দল বাংলাদেশের মতন টিমের কাছে হারছে। অন্যদিকে তোমরা যদি দেখো আফগানিস্তানকে, আফগানিস্তান একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, তারা সাব কন্টিনেন্টাল থেকে বেরিয়ে গিয়ে আফগানিস্তান কাফাতে চলে গেছে। আর কাফা মানে হচ্ছে সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, যেখানে নাকি মধ্যপ্রাচ্যের দলগুলো খেলে। তো সেই তাদের সাথে তারা কম্পিটিশন করছে আফগানিস্তান দল। আর সেই তার ফলস্বরূপ সেই যুদ্ধ বিধ্বস্ত দেশ, যাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, ঠিকভাবে একটা ফুটবল লিগ হয় না, ভালো কোনো স্টেডিয়াম নেই, সেই যুদ্ধ বিধ্বস্ত দেশের অনূর্ধ্ব-17 ফুটবলাররা, তোমাদের আইডিয়া নেই যে কাফা চ্যাম্পিয়ন হয়েছে। তা যে কাফা চ্যাম্পিয়নশিপ হয় সেখানে সৌদি আরবের মতন দল খেলে, ইউএর মতন দল খেলে, ইরান ইরাকের মতন দল খেলে, তাদেরকে হারিয়ে অনূর্ধ্ব-17 আফগানিস্তানের দল কিন্তু সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কাপ চ্যাম্পিয়ন হয়েছে। আর ভারত সেখানে সাব কাপে বাংলাদেশের মতন দলের কাছে হারছে, যেখানে বলা যায় একেবারে একটা লজ্জার ব্যাপার। লবিবাজি করে টিম চলছে, সেখানে বাঙালি ফুটবলার বা অন্য স্টেটের সেরকম ভালো ফুটবলার নেওয়ার কথা চিন্তা ভাবনা করে না। সেখানে অ্যাকচেরিয়া নর্থ ইস্টের ফুটবলার এনে খেলানো হচ্ছে এবং তার মতনই সেই রকমই ফলস্বরূপ রেজাল্ট পাচ্ছে। বাংলাদেশ নেপাল ভুটানদেরকে হারাতে কালঘাম ছুটছে আর বাংলাদেশের মতন দলের কাছে হেরে যাচ্ছে। তো এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য একটা লজ্জা। আগামী দিনে জানি না ভারতীয় ফুটবল কোন পথে যাচ্ছে, কোন দিকে দিশা দেখাবে। তো এরাই ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ। এরাই এখন নেপাল ভুটান বাংলাদেশকে হারাতে পারে না। তো তারা আগামী দিনে ইরান ইরাকের সাথে কি করে লড়াই করবে এটা নিয়ে কিন্তু চিন্তা করার সময় এসেছে। অন্যদিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গেছে উড়িষ্যার উমেন্স দল। উড়িষ্যার উমেন্স দল কিন্তু গতকাল তারা কিন্তু হারিয়ে দিয়েছে সিঙ্গাপুরের সিটি লায়ন্সকে। তারা 4-1 গোলে পরাজিত করেছে। মানে দুর্দান্ত একটা জয় বলা যায় সিঙ্গাপুরের দলের বিরুদ্ধে উড়িষ্যা মহিলা দলের। এবং মহিলাদের এই চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু উড়িষ্যা দুর্দান্ত শুরু করলো। এরপর তাদেরকে কিন্তু খেলতে হবে 31শে আগস্ট জর্ডানের দল আল ইত্তেহাদের সাথে। সেই ম্যাচ জিতলে কিন্তু তারা পরের রাউন্ডে পৌঁছে যাবে। এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য একটা দারুণ খবর। এইবার চলে আসি একটু দল বদলের খবরে। আর দল বদলের খবরেই সে প্রথম কথাই সুপার লিগ কেরালা। সুপার লিগ কেরালা এবছর কিন্তু হতে চলেছে একটা ফ্যান্টাসি লিগ। বলা যায় দুর্দান্ত একটা লিগ হতে চলেছে। হয়তো আইএসএলকেও টক্কর দিয়ে দেবে আগামী দিনে, যেভাবে লিগ পরিচালনা করছে সুপার লিগ কেরালা কমিটি। তো তাদের যেই সিইও আছে ম্যাথু জোসেফ, তিনি কিন্তু আগের দিনই বলেছেন যে আগামী বছর থেকে ভার সিস্টেমও চালু হবে। তো বুঝতেই পারছে সুপার লিগ কেরালা নিয়ে কিন্তু কেরালার মানুষদের মধ্যে দুর্দান্ত একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে। তো সেই সুপার লিগ কেরালাতে কিন্তু নতুন ফুটবলার সাইন করলো। সেই ফুটবলার হলে ঘানাইয়ান ফুটবলার আর্নেস্ট বারফো। এই ফুটবলারটি কিন্তু সই করলেন কালিকট এফসিতে। মানে সব দল কিন্তু গুছিয়ে টিম করছে, একের পর এক ভালো ফুটবলারের সাথে ভালো ফরেনারও কিন্তু তারা সাইন করাচ্ছে। 31 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড গত মরশুমে বাহারিনে প্রথম সারি ক্লাব আল রিফার সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও কিন্তু চোটের জন্য খেলতে পারেনি। এই ফুটবলারটির একটা ইনজুরি ছিল, তো গত নভেম্বরেই কিন্তু তাকে রিলিজ করে দেয় তার ক্লাব। তারপরে কিন্তু তিনি ক্লাব ছাড়তে বাধ্য হন। এর আগে কিন্তু তিনি খেলেছেন লিবিয়ার আসোহেলি, ঘানার বেচিম ইউনাইটেড, লেবাননের সাবা গাজিয়া, মায়ানমারি ইয়াঙ্গন ইউনাইটেডের মতন ক্লাবে। এছাড়া কিন্তু ইথিওপিয়ার ডিফেন্স ফোর্স এবং বাহারিনের সিত্রা ক্লাবের মতন দলে খেলেছে আর্নেস্ট। তো বুঝতে পারছো একাধিক ক্লাবে খেলেছে। প্লেয়ারটার গত মরশুমে ইনজুরি ছিল, সেই ইনজুরি থেকে যদি এই প্লেয়ারটা ওভারকাম করে আসতে পারে তবে কিন্তু কালিকট এফসির জন্য খুব একটা ভালো সাইন হতে পারে। তো এখন দেখা এই ফুটবলারটি চোট সারিয়ে কতটা ভালো ফুটবল খেলতে পারে আসন্ন সুপার লিগ কেরালাতে কালিকট এফসির হয়ে। গত মরশুমে লোন ডিলে ইস্টবেঙ্গলে এসেছিল অজয় ছেত্রী। এই মিডফিল্ডারটি জানো ডার্বি ম্যাচে তার গোলও ছিল। সেই অজয় ছেত্রী কিন্তু এবছর ইস্টবেঙ্গল রিলিজ করে দিয়েছে। আর এই ফুটবলারটি কিন্তু আইএসএল ছেড়ে আই লিগের দল শ্রীনিধি ডেকান এফসিতে কিন্তু সাইন করলো। শ্রীনিধি ডেকান এফসি থেকে রাজস্থান ইউনাইটেডে যোগ দিলেন মণিপুরের 25 বছর বয়সী ফুটবলার সোংপু সিংসিট। তোমরা জানো সোংপু সিংসিট কিন্তু এর আগে আইএসএল দলেও খেলেছে। তাকে কিন্তু আমরা এর আগে হায়দ্রাবাদ দলটিতেও খেলতে দেখেছি 2 মরশুম। এবং এই ফুটবলারটি যথেষ্ট প্রতিশ্রুতি সম্পন্ন ফুটবলার, মূলত উইঙ্গার। তো 26 বছর বয়স। এই ফুটবলারটিকে সই করিয়ে কিন্তু নিজেদের শক্তি কিছুটা বাড়িয়ে নিল শ্রীনিধি ডেকান এফসি।
আর ট্রান্সফার উইন্ডো যত শেষ হয়ে আসছে তত কিন্তু ঝড় তুলছে দলবদলের বাজারে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু একের পর এক ফুটবলারকে সাইন করে নিয়েছে। গতকাল তোমরা দেখেছো সামাদ আলী মল্লিক থেকে শুরু করে জো সবাইকে সই করেছিল, এছাড়া কিন্তু সাজাদ হাসান পেয়ারেকেও সাইন করিয়েছিল। তো এবার কিন্তু তারা সাইন করিয়ে নিল রিয়েল কাশ্মীর এফসি থেকে মিজো মিডফিল্ডার জেরমি লালদিন পুইয়া। এই জেরমি লালদিন পুইয়ার সাথে কিন্তু 3 বছরের কন্ট্রাক্ট করলো মোহামেডান স্পোর্টিং। এই ফুটবলারটি কিন্তু লাজনা যুব দল থেকে উঠে এসেছিল 2018 সালে, তারপর নিজের রাজ্যের ক্লাব চানমারি এফসিতে তার কেরিয়ার শুরু। 24 বছর বয়সী জেরমি এখানে 3 বছর খেলার পর কিন্তু তিনি দিল্লির হিন্দুস্তান এফসিতে চলে যান, আর তারপর 2022 সালে মিজোরামের সেই আই লিগের দল আইজল এফসিতে সাইন করে। এবার কিন্তু তাকে গত মৌসুমে আমরা দেখেছিলাম রিয়েল কাশ্মীরে খেলতে। তো এবার মোহামেডান তাকে কিন্তু 3 বছরের কন্ট্রাক্টে সাইন করে নিল। এখন দেখা জেরমিন লালদিন পুইয়া মোহামেডানের কতটা ভালো ফুটবল খেলতে পারে আসন্ন আইএসএলে। হচ্ছে মোহামেডান তো প্লেয়ার নিয়েই চলেছে, এবার কিন্তু তারা আরও এক ফুটবলারকে সাইন করে নিল, নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবলার রোচার জোলা। জানো যে গত 4টে মৌসুম নর্থ ইস্ট ইউনাইটেড দাপিয়ে ফুটবল খেলেছে রোচার জোলা। এবার কিন্তু 2 বছরের চুক্তিতে মোহামেডান স্পোর্টিং রোচার জোলাকে কিন্তু নিজেদের দলে সাইন করিয়ে নিল। এবার আর দেখতে হবে রোচার জোলা কলকাতায় এসে কতটা সফল হতে পারে মোহামেডান স্পোর্টিং এর সাদা কালো জার্সি গায়ে। সুপারজায়েন্টের খবর আসে, আর মোহনবাগান সুপারজায়েন্ট কিন্তু প্রীতম কোটালকে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু প্রীতম কোটালের জন্য একটা বড় ধরনের ট্রান্সফার ফি হেঁকেছে কেরালা ব্লাস্টার্স, যেটা মোহনবাগান দিতে রাজি না। মোহনবাগান সোয়াপ ডিলে যেতে চাইছে। তো সেই জন্য কিন্তু প্রীতম কোটালকে পাওয়ার ব্যাপারে মোহনবাগানের আশা কিন্তু এখন ক্ষীণ হয়ে এসছে। সেই জন্য তারা কিন্তু অ্যালেক্সাজির দিকে হাত বাড়াচ্ছে এবং অ্যালেক্সাজি এজেন্টের সাথে কথাবার্তা চালাচ্ছে এবং হায়দ্রাবাদ এফসির সাথে কথাবার্তা চালাচ্ছে। তবে হায়দ্রাবাদ এফসি জানো যে এই মুহূর্তে দলের অবস্থা খুব একটা ভালো না, তাদের নতুন ফুটবলার চাই। তাই মোহনবাগানকে তারা কিন্তু প্রপোজাল দিয়েছে যে অ্যালেক্সাজিকে ছাড়লে তার বদলে মোহনবাগান সুপারজায়েন্ট যেন 2জন ফুটবলার হায়দ্রাবাদ এফসিকে দেয়। সেটা নিয়ে কিন্তু মোহনবাগান চিন্তা ভাবনা করছে। সেক্ষেত্রে রিজার্ভ দল থেকে 2জন ফুটবলারকে দিয়ে অ্যালেক্সাজিকে নিজেদের দলে নিতে চাইছে মোহনবাগান সুপারজায়েন্ট। এখন দেখার যে মোহনবাগান সুপারজায়েন্ট রিজার্ভ দলের 2জন ফুটবলারকে দিলে হায়দ্রাবাদ সেটা রাজি হয় কিনা অ্যালেক্সাজিকে ছাড়ার ব্যাপারে, সেটা কিন্তু আর 1-2 দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে ইস্টবেঙ্গলে কিন্তু এই মুহূর্তে অ্যালেক্সাজির ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে, তোমরা জানো সেটা অনেক দিন ধরেই চলছে। অ্যালেক্সাজিকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গলে কিন্তু এখনও রেসে আছে। তবে বলতে পারি মোহনবাগান সুপারজায়েন্ট এই মুহূর্তে ইস্টবেঙ্গলের থেকে একটু হলেও এগিয়ে অ্যালেক্সাজিকে পাওয়ার ব্যাপারে। অন্যদিকে কিন্তু নরেম রোশন সিং বেঙ্গালুরু এফসির সাইড ব্যাক, এই ফুটবলারটিকে কিন্তু ইস্টবেঙ্গল অনেকদিন ধরে নিজেদের র্যাডারে রেখেছিল। তো এই মুহূর্তে যা শোনা যাচ্ছে এই ফুটবলারটির সাথে কিন্তু কথাবার্তা কিন্তু এখনও চালাচ্ছে ইস্টবেঙ্গল, এবং এই মুহূর্তে যে খবর এখনও একটা আশা আছে ইস্টবেঙ্গলে আসতে পারে নরেম রোশন সিং। সেই সম্ভাবনা কিন্তু আছে, একেবারে যে শেষ হয়ে গেছে ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা সেটা কিন্তু একেবারেই নয়। ইস্টবেঙ্গল অফিসিয়ালরা কথাবার্তা চালাচ্ছে। এখন দেখা নরেম রোশন সিংকে ইস্টবেঙ্গল এই 3-4 দিনের মধ্যে সই করে নিজেদের ডিফেন্স লাইন শক্তপোক্ত করে নিতে পারে কিনা। না হলে কিন্তু ইস্টবেঙ্গল যা ডিফেন্স লাইন আছে সেটা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে ভুগতে হতে পারে। অন্যদিকে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুশির খবর, নিশু কুমার কিন্তু শহরে চলে এলেন চোট পেয়ে। তিনি এতদিন তার কেরালার বাইরেই ছিলেন, তার কিন্তু কুচকিতে একটা চোট ছিল, যেই কারণে তিনি কিন্তু ডক্টরের কাছে ট্রিটমেন্ট করছিলেন এবং রিহাবে ছিলেন। তো এই মুহূর্তে তার চোট সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এবং তিনি কিন্তু কলকাতায় চলে এসেছে। তবে যা খবর হয়তো আর 1-2 দিনের মধ্যে তিনি ইস্টবেঙ্গল দলের সাথে অনুশীলনেও নেমে পড়বে। তো এটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ভালো খবর। হয়তো তাকে আইএসএলের 1-2 ম্যাচে পাওয়া যাবে না প্রথম দিকে, তারপর কিন্তু হয়তো লালুর জার্সিকে আমরা 3 থেকে 4 নম্বর ম্যাচ থেকেই হয়তো তাকে দেখতে পাবো। এটা খুবই ভালো খবর। এর সাথে আরেকটা ভালো খবর, রাকিবের চোটও কিন্তু অনেকটা সুস্থতার দিকে, তিনি হয়তো আর কয়েকদিনের মধ্যেই বল পায় অনুশীলনে নেমে পড়বে। তো ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন নিয়ে তো একটা চিন্তার ব্যাপারই আছে, সেখানে নিশু কুমার চলে এলে নিঃসন্দেহে বলা যায় ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন কিন্তু যথেষ্ট ভালো হয়ে যাবে। তো আজকের মতন খবর আপাতত এইটুকু। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে বলবো যে আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারবে। এখনকার মতন গুড বাই।